দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট। মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমরা নির্ধারিত কোনো বিষয় নিয়ে কথা বলে থাকি। আমাদের সঙ্গে স্টুডিওতে কিংবা অনলাইনে যুক্ত থাকেন একজন বা একাধিক বিশেষজ্ঞ। আজকে স্টুডিওতে চ্যানেল আইয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন বা সশরীরে উপস্থিত আছেন একজন পুষ্টি বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আমরা নিতান্তই সৌভাগ্যবান যে বাংলাদেশের একজন সন্তান যিনি বিশ্বব্যাংকের সদর দপ্তরে খুবই গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরটি অর্থাৎ বা স্বাস্থ্য পুষ্টি এই বিষয়গুলো উনি তার যে অভিজ্ঞতা দীর্ঘদিনের, আমরা বৈশ্বিক প্রেক্ষাপট একই সাথে বাংলাদেশের আমরা কোথায় আছি, নতুন যে সরকারটি এখন দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সংস্কার নিয়ে নানা রকম কাজ করছি, এই খাতে কী ধরনের সংস্কার করা যায় বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকের আমরা বিষয়টি ঠিক করেছি স্বাস্থ্য ও পুষ্টি, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ এবং ফিলিপিন্স বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক। ডক্টর জিয়াউদ্দিন, আমরা তো স্বাস্থ্য খাতে আমাদের আউট অফ পকেট আমরা সবচেয়ে বেশি খরচ করে থাকি, কিন্তু আমাদের সেবার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের সেই খরচের সঙ্গে প্রাপ্তি কতটুকু, এটা দিয়ে শুরু করতে চাই। আমাদের দেশে আমরা যদি পৃথিবীর সব দেশের সাথে তুলনা করি, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যে দেশগুলো আছে, সেখানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার তার অর্থ হলো যে আমরা স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য কত টাকা খরচ করি। তো আমরা যত টাকা খরচ হয় তার মধ্যে প্রায় ৭৪ থেকে ৭৫% আমার নিজেদের পকেট থেকে খরচ হয়, এবং এটা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার ব্যাপারে একটা বড় বাধা। এবং এটার আমরা এই সংখ্যাটাকে একটু যদি গভীরে দেখি, আমরা দেখব যে এই যে ৭৫% আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এই ৭৫%-এর ৭০ থেকে ৮০% টাকা খরচ হয় শুধুমাত্র ওষুধ কেনার জন্য। এবং এটা আমরা বুঝতে পারি তার কারণটা কি। আমাদের দেশে আসলে ওষুধ কেনার কোনো রেগুলেশন নাই। হ্যাঁ, আমি যদি একটা ফার্মেসিতে আজকে যাই, সেই ফার্মেসির যদি আমি সব অ্যান্টিবায়োটিক আমি একবারে কিনতে চাই, আমি টাকা দিলেই কিনতে পারি। এইটা কিন্তু স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যাপারে আমি বলবো একটা বড় অন্তরায়। শুধু অন্তরায়ই না, এটা আসলে আমাদের বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য কিছুটা লজ্জার, যে আমাদের তো কিছুটা রেগুলেশন থাকবে ওষুধপত্র কেনার জন্য। তো অবশ্যই আউট অফ পকেট এক্সপেন্ডিচার একটা বড় বাধা। তার সাথে সাথে আমাদের যে স্বাস্থ্য খাতে বরাদ্দ, হ্যাঁ, এই বরাদ্দটাও WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী বরাদ্দটা হওয়া উচিত অ্যাটলিস্ট 5% অফ জিডিপির 5% হওয়া উচিত। সেখানে আমাদের বরাদ্দ হলো 3%-এর মতো। এবং আরও যেটা খারাপ খবর, আমরা যদি দেখি যে বছর শেষে স্বাস্থ্য খাত কত টাকা খরচ করলো, তারা ইভেন এই 3% জিডিপি এই টাকাটাও তারা খরচ করতে পারে না, এবং এটা মূলত ইনএফিসিয়েন্সির কারণে তারা পারে না। তো আমাদের যে লসটা হচ্ছে, বিভিন্নভাবে আমাদের লস হচ্ছে, যেটা আমাদের সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার ব্যাপারে একটা বড় বাধা। কিন্তু ডক্টর জিয়া, আমরা তো এই অঞ্চলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক যেটা বলি জাতিসংঘের, সে মানব উন্নয়ন সূচকে তো আমাদের অবস্থান ভালো। তাইলে এই দুইটা তো আসলে কিভাবে মেলানো যায়? একদিকে আমাদের স্বাস্থ্য সেবা প্রাপ্তি, মাথাপিছু সরকারের যে বরাদ্দ এবং আলটিমেটলি খরচ বছর শেষে, সেটা আমরা করতে পারছি না আমাদের অদক্ষতার কারণে। আবার আমরা মানব উন্নয়ন সূচকে ইভেন ভারতের চেয়েও ভালো করছি। এইটা বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি আপনি একটু বলেন। HDI ইন্ডেক্সটা, HDI ইন্ডেক্স আমরা বলি HCI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইটা একটা মানব যে হিউম্যান ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন, এটার একটা ইন্ডিকেটর হলো HDI ইন্ডেক্স। এবং HCI ইন্ডেক্স, হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স, এবং HCI ইন্ডেক্সটা আমাদেরকে বলে যে আমাদের যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটিতে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের গুরুত্ব কতটুকু, এইটা হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স বলে। হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স মাপা হয় কয়েকটা বিষয়ের উপরে ভিত্তি করে। প্রথমেই হলো সার্ভাইভাল। একটা 5 বছর বয়সের শিশু 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত এই সময় তার সার্ভাইভালের প্রবাবিলিটি কতটুকু, এইটা একটা। দ্বিতীয়ত হলো হেলথের কিছু ইন্ডিকেটর, তার মধ্যে আছে স্ট্যান্টিং। একটা 5 বছর পর্যন্ত বয়সের শিশুর স্ট্যান্টিং হার কত, সেটা হলো স্ট্যান্টিংটা হলো খর্বাকৃতি, হ্যাঁ, এটা হার কত। এবং স্বাস্থ্যে আরেকটা ইন্ডিকেটর হলো যে অ্যাডাল্ট সার্ভাইভাল রেটটা কত। আর এডুকেশনের একটা ইন্ডিকেটর আছে যে একটা স্কুল গোয়িং বাচ্চা, হ্যাঁ, কত বছর স্কুলে পড়েছে। এগুলোকে একসাথে করে আমরা হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স তৈরি করি।
2017 সালে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 174টা দেশের জন্য ক্যালকুলেট করা হয়েছিল এবং সেখানে বাংলাদেশেরটা দেখা গিয়েছে যে বাংলাদেশের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স হলো 0.47 এবং এটাকে যদি আমরা কম্পেয়ার করি, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 0 থেকে 1 পর্যন্ত। এই ইন্ডেক্সে যত বেশি হবে তার অর্থ হলো ওই দেশের যে পটেনশিয়াল, প্রোডাক্টিভিটির পটেনশিয়াল, তার কত শতাংশ আমরা অ্যাচিভ করতে পারতেছি। তার অর্থ হলো বাংলাদেশে যদি 0.47 হয়, বাংলাদেশ তার টোটাল পটেনশিয়ালের শুধুমাত্র 47% এখানে রিয়েলাইজ করতে পারতেছে। জি। তো বাংলাদেশের অবস্থান আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটে দেখি, বৈশ্বিক অ্যাভারেজ হলো 0.57। তো এখানে কিন্তু আমরা পিছিয়ে 0.10 আমরা পিছিয়ে আছি। যদি বাংলাদেশ অবস্থান আমরা সার্ক কান্ট্রিগুলোর মধ্যে দেখি, আমাদের এই সাউথ এশিয়া রিজিয়নে আমরা মাঝামাঝি আছি, আমাদের অত ভালো না। কিন্তু ইন্ডিয়া আমাদের চাইতে সামান্য একটু ভালো। হ্যাঁ, আমরা ইন্ডিয়া মানে 0.49, আমরা 0.4847। এই ইন্ডেক্সটা 4টা দেশ আমাদের চাইতে বেশি, নেপাল, ভুটান, মালদ্বীপস এবং শ্রীলঙ্কা। এই 4টে দেশ তাদের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স আমাদের চেয়ে 0.50 চেয়ে বেশি, কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান আমাদের চেয়ে কম। সো আমরা আসলে মাঝামাঝি পর্যায়ে আছি। সো আপনি যে প্রথম বলেছিলেন যে আমরা হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স ভালো, আমি বলবো যে না, অতটা ভালো না, বৈশ্বিক প্রেক্ষাপটেও ভালো না এবং সার্কের প্রেক্ষাপটেও ভালো না। আমি এটা আসলে ডক্টর অমর্ত্য সেনের একটা বইয়ে আমি পড়েছি, বা আমরা এটা নিয়ে বিস্তর রিপোর্টিংও আমাদের দেশে হয়েছে, এবং ডক্টর অমর্ত্য সেনকে কোট করে এটা আপনি জানেন নিশ্চয়ই, ওনার একটা লেখাতে বলেছিলেন যে বাংলাদেশের এইচডিআই ইন্ডেক্স ইন্ডিয়ার চেয়ে অনেক আগায়। হ্যাঁ, বিশেষ করে স্বাস্থ্য, বাল্যবিবাহ, গড় আয়ু, এই 3-4টা সূচক নিয়ে উনি বলেছিলেন, সেটা আমি কোট করেছি। এনিওয়ে, আমরা যদি এখন এইচডিআইটা ভালো করতে চাই, আমরা যে পটেনশিয়াল যেটা আপনি বললেন যে স্কোরটা, এটা আমাদের কি করতে হবে? এবং একই সাথে আপনি যদি অ্যাড্রেস করেন, আমরা বলে থাকি, প্রায় শুনি যে প্রায় গত 16-17 বছর শুনেছি আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা শুনেছি। তো এইটা আসলে তো আমরা শুধু শুনেছি, আমরা কি ওই আমাদের যে জনমিতির যে সুফল, সেটা কি আমরা ক্যাশ করতে পেরেছি কিনা, কি করতে হবে? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা হলো যে জনসংখ্যার আমরা যে স্তরে আছি, আমাদের জনসংখ্যার যে বয়স, হ্যাঁ, আমাদের যে বয়স, সেই বয়সের একটা ডিভিডেন্ড আছে। এবং এই ডিভিডেন্ডের যে উইন্ডো, আমরা বলি উইন্ডো, এটা শুরু হয়েছে 1990-এর দশকে। এই উইন্ডোটা শুরু হয়েছে, তার কারণ হলো ওই সময় থেকে আমাদের দেশে মৃত্যুহার কমেছে এবং জন্মহারও কমেছে। যার জন্য যেটা হয়েছে, আমাদের যে ওয়ার্কিং পপুলেশন, কর্মক্ষম যে জনসংখ্যা বা যারা ইয়থ পপুলেশন, এদের সংখ্যাটা বেড়ে গেছে। কিন্তু এই ডিভিডেন্ডটা আমরা ইনক্যাশ করতে পারবো 2040 সাল পর্যন্ত, 2040 ওই সময় পর্যন্ত। আমাদের সামনে কিন্তু উইন্ডোটা খুব বেশি নাই, কারণ 1990-তে শুরু হয়ে গেছে, এখন আমরা 2025-এ আছি। হ্যাঁ, আমাদের সামনে খুব সামান্য সময় আছে এটাকে। এইটাকে যদি আমরা এই ডিভিডেন্ডটাকে পুরোপুরি পেতে চাই, আমাদের প্রথমে যেটা দরকার, আমাদের সিরিয়াস স্কিলস ডেভেলপমেন্ট এফোর্ট দরকার। হ্যাঁ, আমাদের যে ইয়থ জনগোষ্ঠী, এদের স্কিলস বাড়াতে হবে, এদের কর্মক্ষমতা বাড়াতে হবে। হ্যাঁ, এবং তাতে করে আমরা ডিভিডেন্ডটা সঠিকভাবে পাবো। তো আমরা যদি স্বাস্থ্য ভালো করতে চাই, আমাদেরকে প্রথমে কোয়ালিটি অফ কেয়ার অবশ্যই বাড়াতে হবে, কোয়ালিটি অফ হেলথ কেয়ার। এবং তার মধ্যে আমাদের যে স্বাস্থ্যের ভৌত অবকাঠামো, সেটাকে আমাদের ভালো করতে হবে। আমাদের যে হেলথ ওয়ার্কফোর্স আছে, ডাক্তার, নার্স, মিডওয়াইফ, প্যারামেডিক্স, হ্যাঁ, এদের সংখ্যা এবং এদের মান আমাদের বাড়াতে হবে। হ্যাঁ, আমরা যদি আর তারপরে আমাদের বাড়াতে হবে অ্যাক্সেস টু হেলথ কেয়ার। আমরা যদি নিশ্চিত করতে চাই যে দেশের প্রতিটি মানুষ তার স্বাস্থ্যসেবা পাবে এবং টাকা তার পকেটে আছে কি নাই এটা একটা ব্যারিয়ার হবে না, তাহলে পরে আমাদের দেশে সেই অনুযায়ী হয়তো সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স আমাদের স্কিম ইন্ট্রোডিউস করতে হবে, বা আমাদের এমন কিছু করতে হবে যে গরিবদের যাতে আমরা প্রোটেকশন দিতে পারি, তাদের হেলথ কেয়ারে আমরা প্রোটেকশন দিতে পারি, এটা আমাদের করতে হবে। আর শিক্ষার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের কোয়ালিটি অফ এডুকেশন আমাদের বাড়াতে হবে।
তার জন্য ওই শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে তার অবকাঠামোগুলো ভৌত অবকাঠামো আমাদের ঠিক করতে হবে। টিচারদের যে ট্রেনিং কোয়ালিটি বা টিচারদের মান, এই মান আমাদের ভালো করতে হবে। আমাদের আর ভোকেশনাল যে শিক্ষা, হ্যাঁ, এইটার উপর আমাদেরকে অত্যাধিক গুরুত্ব দিতে হবে। নিড বেসড ভোকেশনাল শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। আর তারপরে আমাদেরকে করতে হবে যেটা, সেটা হলো ডিজিটাইজেশন। হ্যাঁ, আমাদের যে ডিজিটাল লিটারেসি, হ্যাঁ, আমাদের ডিজিটাল ইকোনমিতে যদি আমরা প্রবেশ করতে চাই, যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ম্যাক্সিমাইজ করার জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট আমাদের বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে, আমাদের ডিজিটাল যে টেকনোলজি, এই শিক্ষাটার উপরে সাংঘাতিক গুরুত্ব দিতে হবে। অনেক অল্প বয়স থেকে, স্কুলের প্রথম দিক থেকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ডক্টর জিয়াউদ্দিন, আপনি শুরুতে স্টান্টিংয়ের কথা বলেছিলেন। তো খর্বাকৃতি শিশু, আমাদের দেশে তো আপনার মানুষের অ্যাভারেজ উচ্চতা অনেক কম, এবং এটার জন্য আমরা আগে ভাবতাম যে হয়তো গরিব মানুষের সংখ্যা বেশি। তো দারিদ্র এবং স্টান্টিংয়ের মধ্যে কোনো রিলেশন আছে কিনা এটা একটু বলবেন। আর আমরা যদি স্টান্টিং থেকে, মানে এখন তো অ্যাভারেজ চাইনিজ ইউথদের হাইট দেখলে মানে খুব ভালো লাগে, যে আমরা দেখি যে তারা অনেক লম্বা ছেলেমেয়েরা, ইভেন জাপানিজ তারাও। তো তারা কিভাবে পারলো? আমাদের কি করা দরকার আসলে? স্টান্টিং হলো খর্বাকৃতি, বয়সের তুলনায় যদি লম্বায় খাটো হয়। কিন্তু আমাকে একটা কথা বলা খুবই প্রয়োজন এখানে লম্বা, অনেক লম্বা না অনেক খাটো, এইটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, স্টান্টিং ইজ অ্যান ইন্ডিকেটর অফ আপনার ব্রেইন ডেভেলপমেন্ট। আমাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা দেশের, এটার জন্য স্টান্টিংটা খুব জরুরি। আমাদের এটা নিয়ে কাজ করা, তার কারণ হলো স্টান্টেড যে বাচ্চা, তার ব্রেন ডেভেলপমেন্ট স্বাভাবিক বাচ্চার চাইতে অনেক কম হয়। হ্যাঁ, আমরা মেডিকেল টার্মিনোলজি একটা টার্ম আছে, মায়োলিনেশন অফ নার্ভ সেলস। তো একটা ছোট বাচ্চা যখন মায়ের পেটে, যখন একটা বাচ্চা কনসিভ করে, তখন থেকে যদি মা অপুষ্টিতে ভোগে, মায়ের যদি ইনফেকশন হয়, মায়ের যদি ডিপ্রেশন হয় বা মেন্টাল হেলথে কোনো সমস্যা হয়, তাহলে পরে বাচ্চার যে গ্রোথ মায়ের পেটে, হ্যাঁ, এইটা স্বাভাবিকভাবে হয় না। এবং বাচ্চা জন্মের পরে যদি এই বাচ্চা প্রথম 6 মাস মায়ের দুধের না পেয়ে যদি অন্য কোনো কিছু তাকে দেওয়া হয়, যার মধ্যে ইনফেকশন থাকে বা আপনার তার ক্লিননেস সমস্যা থাকে, হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। এবং 6 মাস পরে যদি বাচ্চা সঠিকভাবে খাবার না পায়, এই বাচ্চার যদি হাইজিন স্যানিটেশন যদি সঠিক না থাকে, যদি আনহাইজিনিক এনভায়রনমেন্টের মধ্যে রাখে, এবং এই বাচ্চা যদি এন্টারিক যে এনভায়রনমেন্টাল ডিসফাংশন, হ্যাঁ, এটা যদি এই বাচ্চার হয়, হ্যাঁ, তাহলে পরে এই বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে সমস্যা হয়। এবং তার ফলে এই বাচ্চার স্কুলে যেতে দেরি হয়, স্কুলে তার যে পড়াশোনা করার যে ইচ্ছাটা কম থাকে, বাচ্চার শেখার যে ক্ষমতা, এই ক্ষমতা কমে। তার ফলশ্রুতিতে এই বাচ্চাটা যখন বড় হয় অ্যাজ এন অ্যাডাল্ট, তার স্কিলস যে ডেভেলপমেন্ট যতটুকু হওয়ার কথা ছিল ওইটা ওইভাবে হয় না, যার জন্য সে তার কাজের বেলায় যখন সে কাজে ঢোকে, তখন সে অন্য যেসব বাচ্চা ছোটোবেলায় অপুষ্টিতে ভোগে নাই, তার চাইতে সে কম আয় করে, সে কম আয় করে, সে কম ঘন্টা কাজ করতে পারে। তো এই কারণে আমাদের মতো একটা দেশ, আমরা ইকোনমিক ক্যালকুলেশন করে দেখা গেছে যে 9 থেকে 10% হ্যাঁ জিডিপির আমরা লস করি আমাদের দেশে পার ইয়ার। এতে আমরা বুঝি যে স্টান্টিং অ্যাড্রেস করা কত ইম্পর্টেন্ট। ডক্টর জিয়া, স্টান্টিংয়ের সঙ্গে সঙ্গে ওবিসিটি, মানে মুটিয়ে যাওয়া, মোটা বাচ্চা বা মোটা আমরা, এটাও তো একটা সমস্যা। হ্যাঁ, এটাকে আমরা বলি ডাবল বার্ডেন, ম্যালনিউট্রিশন ডাবল বার্ডেন। এবং আমাদের সোসাইটিতে এখন এইটা একটা আরও বড় সমস্যা, কারণ অনেক সময় একই কমিউনিটিতে আমাদের দেখি যে আমাদের অপুষ্ট বাচ্চা আছে, স্ট্যান্টেড বাচ্চা আছে বা ওয়েস্টেড বাচ্চা আছে, এবং সেখানে ওবিস বাচ্চাও আছে। হ্যাঁ, তো এইটা হয় আমাদের যে ফুড সিস্টেম, আমাদের যে বিশেষ করে শহরে এলাকায় যে আমাদের ফুড সিস্টেম, এই ফুড সিস্টেমে একটা বড় পরিবর্তন এসছে। গ্লোবাল পরিবর্তনের জন্য, গ্লোবাল চেঞ্জের জন্য এই পরিবর্তনগুলো এসছে। ফুডের মধ্যে অনেক বেভারেজ আইটেম আছে যেগুলো অত্যন্ত সুগারি, আমাদের অনেক ট্রান্সফ্যাট আমরা এখন বেশি খাচ্ছে, বাচ্চাদের খাবারে আছে, প্রসেস ফুড বেশি খাচ্ছে। হ্যাঁ, এগুলোর ফলে বাচ্চা অনেক সময় ওবিসিটিতে ভোগে। এবং যখন এই ডবল বার্ডেন থাকে প্রবলেমের, হ্যাঁ, স্টান্টিং এবং ওবিসিটি একটা কমিউনিটি থাকে, তখন পাবলিক হেলথ ভিউ পয়েন্টে একটা দেশের জন্য একটা স্ট্র্যাটেজি নেওয়া খুব কঠিন হয়ে যায়। ওই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা খুব
খুব সহজে ওবেসিটি প্রবলেমের দিকে আমরা বেশি না ঝুঁকি। এই জন্য আমাদেরকে প্রিভেন্টিভ সব মেজারগুলো আমাদের হাতে নিতে হবে। গত 5 অগাস্টের পর এই জুলাই আন্দোলনের পর যে সরকারটি চলছে, সব খাতেই সংস্কারের নানা রকম উদ্যোগ, সেই রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি সবখানে আমরা দেখছি। স্বাস্থ্য খাতে মানে কি সুযোগ আসলে আছে একজন বিশেষজ্ঞ হিসেবে? আবার আপনি একই সাথে একটি উন্নয়ন, আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংকেও আপনি কাজ করছেন, দীর্ঘ আপনার ক্যারিয়ার। মানে আপনার অভিজ্ঞতার আলোকে পরামর্শগুলো আমাদের স্বাস্থ্য খাতের জন্য কি সুযোগ এই জুলাই আন্দোলনের পরে আছে? স্বাস্থ্য খাতে তো আমাদের অনেক সুযোগ আছে। আমি আজকেই আসলে দেখা করলাম, এটা একটা ইনফর্মাল মিটিং ছিল প্রফেসর আজাদ খানের সাথে। উনি বাংলাদেশের যে ন্যাশনাল স্বাস্থ্য কমিশন, এটার চেয়ারম্যান। তো আমি আমার নিজের আগ্রহের জন্য ওনার কাছে গিয়েছিলাম একটু বোঝার জন্য আসলে বর্তমানে কী কাজগুলো হচ্ছে। কিন্তু ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই যে আমি যে স্ট্যান্ডিং সম্পর্কে যে বললাম, আমাদের দেশে স্বাস্থ্য খাতকে ভালো করার জন্য অন্তত আমাদের দেশে একটা কাঠামো আছে, ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে, বা শিক্ষা খাতকে ভালো করার জন্য আমাদের একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে। কিন্তু যেটা নাই, আমি বলবো যে একেবারেই ইনঅ্যাডিকুয়েট, সেটা হলো স্ট্যান্ডিং অ্যাড্রেস করার জন্য আমাদের দেশে আসলে ইনস্টিটিউশনাল তেমন কোনো ক্লিয়ার মেকানিজম নাই। অপুষ্টি, আপনি কোন নীতিমালার কথা বলছেন? না, আমি ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, অপুষ্টি রোধ করার জন্য আমাদের একটা ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল সেই 1974 করা হয়েছিল, কিন্তু তখন থেকে এটা একটা দুর্বল কাউন্সিল এবং এটা ছিল শুধুমাত্র হেলথের অধীনে একটা প্রজেক্টের মতো। এইটাকে কয়েক বছর আগে রিভ্যাম্প করা হয়েছে এবং এটাকে একটু শক্তিশালী করার নিমিত্তেই করা হয়েছে, কিন্তু অ্যাগেইন এটা হেলথের মধ্যে। মানে আমি বলি যে হেলথের মধ্যে থাকতে সমস্যা নাই, কিন্তু স্ট্যান্টিং প্রিভেনশনের জন্য এটা একটা বড় ব্যারিয়ার। তার কারণ হলো স্ট্যান্টিং যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, প্রোগ্রাম হাতে নিতে হবে, যেটা হেলথ সেক্টরে কিছু প্রোগ্রাম থাকবে, কিছু প্রোগ্রাম থাকবে এডুকেশন সেক্টরে, কিছু প্রোগ্রাম থাকবে এগ্রিকালচার সেক্টরে, কিছু প্রোগ্রাম থাকবে সোশ্যাল প্রোটেকশন সেক্টরে, কিছু প্রোগ্রাম থাকবে ওয়াটার হাইজিন অ্যান্ড স্যানিটেশন সেক্টরে, যেটা আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট দেখে। তার মানে হলো এই 5টা মিনিস্ট্রির তারা ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এই 5টা মিনিস্ট্রির ইকুয়াল পার্টিসিপেশন দরকার, ইকুয়াল কমিটমেন্ট দরকার স্ট্যান্টিং রিডাকশনের জন্য, স্ট্যান্টিং অ্যাড্রেস করার জন্য। কিন্তু আপনি যখন ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা একটা মিনিস্ট্রির অধীনে রাখবেন, তখন অন্যান্য মিনিস্ট্রির ওই ইকুয়াল পার্টিসিপেশনের যে স্কোপ, এইটা ইমিডিয়েটলি কমে যায়। তো আমরা অন্যান্য বিভিন্ন দেশে আমরা দেখেছি যেসব দেশ স্ট্যান্টিং রিডাকশনে সাকসেসফুল হয়েছে, হ্যাঁ, আপনার যেমন পেরু, ইন্দোনেশিয়া, সেনেগাল, হ্যাঁ, ওসব জায়গায় দেখেছি যে তারা প্রথমত তারা যেটা করেছে একটা ভেরি হাই লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট। হ্যাঁ, তারা একটা ওভারআর্চিং হাই লেভেল ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। যেমন আপনার সেনেগালের প্রেসিডেন্ট অফিসের অধীনেই তাদের স্ট্যান্ডিং রিডাকশনের জন্য একটা কোঅর্ডিনেশন কাউন্সিল তারা করেছে এবং সেই কাউন্সিলের ব্রাঞ্চ বিভিন্ন লেভেলে আছে, প্রভিন্সে আছে, তার নিচে আছে। তা আমাদের দেশে এখন যেটা আছে, আমার মনে হয় যে রিফর্ম আলোচনায় এই আলোচনাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট, যে আমরা স্ট্যান্টিংয়ের মতো একটা সিরিয়াস ইস্যুকে আমরা বাংলাদেশ কীভাবে হ্যান্ডেল করবে। হ্যাঁ, আমরা মধ্যম আয়ের দেশে যেতে চাচ্ছি, কিন্তু স্ট্যান্টিং 24 to 25% আন্ডার 5 চিলড্রেনকে স্ট্যান্ডার্ড রেখে আমার মনে হয় যে আমাদের ওই আকাঙ্ক্ষা সফল হওয়ার সম্ভাবনা বেশ কম। তো এখানে আমাদের বাংলাদেশে আমার মনে হয় যে এখন এই সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম আলোচনায় স্ট্যান্টিং রিডাকশনের জন্য যে ইনস্টিটিউশনাল কাঠামো দরকার, যে রিফর্ম দরকার, এটা খুব জরুরি ভিত্তিতে আলোচনা করা দরকার। পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যেখান থেকে আমরা শিখতে পারি, সেই শিক্ষাকে আমরা আমাদের দেশে নিয়ে আসতে পারি, বা আমাদের দেশে যে অতীতে যত প্রকল্প হয়েছে সেগুলোতে উইকনেস কী ছিল, স্ট্রেংথ কী ছিল, ওগুলো দেখে আমরা একটা নতুনভাবে আমরা রিফর্ম আইডিয়াগুলোকে ফাইনালাইজ করতে পারি, যাতে করে আমরা ন্যাশনাল কমিটমেন্টের মাধ্যমে আগামী নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা একটা ন্যাশন ওয়াইড প্রোগ্রাম হাতে নিই। আপনারা বলছি, আপনি যেহেতু বিশ্ব ব্যাংকের একজন কর্মকর্তা, আপনারা কি রোল প্লে করছেন বা আপনাদের স্কোপটা কি এখানে, যেহেতু আপনি 5টা মিনিস্ট্রির কোঅর্ডিনেটেড এফোর্টের কথা বলেছেন? বিশ্ব ব্যাংক অথবা এখানে বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, অন্যান্য সাহায্য ডেভেলপমেন্ট পার্টনার্স আছে। হ্যাঁ, এখান থেকে এরা আমার মনে হয় যে যেটা প্রথমত করতে পারে, তারা বিশ্বের কোথায় কে কীভাবে এই সমস্যাটা নিয়ে ডিল করেছে, হ্যাঁ, এই জ্ঞানটাকে তারা নিয়ে আসার ব্যাপারে সাহায্য করতে পারে। হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে
শেখার ব্যবস্থা করতে পারে। আমার মনে হয় যে এই কাজটা যদি তারা সঠিকভাবে করে এবং বাংলাদেশ সরকার যদি তাদের ভেরি টপ লেভেল যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, তাহলে পরে বাংলাদেশ একটা সমন্বিত কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম ডিজাইন করতে পারে এবং নির্ভর করবে যে বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে কতটুকু করতে পারবে। যে ফাইন্যান্সিং যদি কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপটা পূরণের জন্য আমার মনে হয় যে এই ধরনের বহুজাতিক যে সাহায্য সংস্থাগুলো আছে তারা রিসোর্স মোবিলাইজেশন একটা বড় ভূমিকা পালন করতে পারবে। আপনি তো কম্বোডিয়াতে কাজ করেছেন দীর্ঘদিন, মানে আমাদের এশিয়ারই একটা দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া আমাদের থেকে খুব বেশি দূরে না। তাদের সিচুয়েশন আমাদের যদি কম্পেয়ার করি আমরা আসলে কোন জায়গাতে আছি? কম্বোডিয়া কিন্তু যদি আমরা আর্থিক ইকোনমিক ইন্ডিকেটরগুলো দেখি, কম্বোডিয়ার চেয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে। জি জি, স্বাস্থ্যের কথা বলেছি আর কি, স্বাস্থ্যেও আমি বলবো যে বাংলাদেশের যে ইন্ডিকেটরগুলো আছে, হ্যাঁ, আমাদের স্বাস্থ্যের যে ইন্ডিকেটর কম্বোডিয়ার চেয়ে আমার মনে হয় যে বাংলাদেশের ওভারঅল ইন্ডিকেটর ভালো। বাংলাদেশে বাই দ্য ওয়ে প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু আমাদের অনেক সাকসেস, রাইট। হ্যাঁ, আমাদের মাতৃ মৃত্যু হার, শিশু মৃত্যু হার, আমাদের ফ্যামিলি প্ল্যানিং, হ্যাঁ, এইসব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাফল্য বাইরে আমরা গর্বের সাথে বলতে পারি। বাট এই সাফল্যগুলো পিছনে আমি মনে করি একটা বড় কারণ হলো বাংলাদেশের আপনার যে বড় বড় এনজিওর প্রেজেন্স, হ্যাঁ, আপনার ব্রাক, গ্রামীণ ব্যাংক, আশা, হ্যাঁ, এই এনজিওগুলো সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে এবং সরকারও এনজিও যাতে ফাংশন করতে পারে তার জন্য এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করেছে। তো এই জিও এনজিও পার্টনারশিপ শিক্ষার ক্ষেত্রে 1991 সালে, হ্যাঁ, যে আপনার বিএনপি সরকার, হ্যাঁ, বেগম খালেদা জিয়া ওনার সিগনেচার প্রোগ্রাম ছিল আপনার ফুড ফর এডুকেশন, হ্যাঁ। সো মেয়ে শিশুদের লেখাপড়াকে যেভাবে উৎসাহিত করা হয়েছে ওই সময়, স্টাইপেন্ড দেওয়া, খাদ্য সহায়তা করা, বিভিন্ন মেয়েদেরকে স্কুলে পাঠানোর বিনিময়ে, এইটার যে সুফল, এই সুফলটা কিন্তু আমরা বহুমাত্রিক সুফল পেয়েছি। একটা হলো আমাদের যে বড় গার্মেন্টস সেক্টর, এখানে একটা প্রোডাক্টিভ লেবার ফোর্স আপনি পেয়েছেন, এখানে ইয়াং মেয়েরা কাজ করছে, ওরা কিন্তু ওই শিক্ষাটা না পেলে ওরা কিন্তু এতটা প্রোডাক্টিভ হতো না, হ্যাঁ। এবং ওরাই কিন্তু দে বিকাম আপনার অ্যাডাপ্টার অফ ফ্যামিলি প্ল্যানিং। যে আমরা যে এই যে জন্ম হার নিয়ন্ত্রণে যে এত সাকসেসফুল আমরা, হ্যাঁ, আমাদের এখানে টোটাল ফার্টিলিটি রেট 2 বা তার নিচে, হ্যাঁ, এটাও আমি বলবো যে ওই যে ফুড ফর এডুকেশন এবং মেয়েদের যে এডুকেশন, এটা একটা বড় ভূমিকা পালন করেছে। তো আমার মনে হয় যে এই সাকসেসগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে, দেখতে হবে এবং সামনে আগানোর জন্য এগুলোর উপরে আমাদেরকে বিল্ড করতে হবে। তা আমি খুব আশাবাদী এবার দেশে এসে। আমি দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিকে দেখলাম তাদের 31টা পয়েন্ট, সরকার রাষ্ট্র সংস্কারের যে 31টা পয়েন্ট, সেখানে 26 নম্বর পয়েন্ট হলো স্বাস্থ্যের উপরে, সেখানে আরেকটা পয়েন্ট আছে শিক্ষার উপরে, একটা পয়েন্ট আছে সোশ্যাল প্রোটেকশনের উপরে। তো এখানে একটা জিনিস আমার কাছে খুব আশাব্যঞ্জক যে বাংলাদেশে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দলকে যদি এখানে সারভাইভ করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই জ্ঞানভিত্তিক দলে ট্রান্সফর্ম করতে হবে, হ্যাঁ, এবং তাদেরকে শুধু জ্ঞানভিত্তিকই না, ডেভেলপমেন্ট সেন্ট্রিক পলিটিক্যাল পার্টি হিসেবে তাদেরকে আত্মপ্রকাশ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর জিয়াউদ্দিন হায়দার। দর্শক, আমার কাছে দুইটা ইনটেক আমার এই টোটাল আলোচনা থেকে, যে খর্বাকৃতি শিশু অর্থাৎ বয়সের তুলনায় গ্রোথটা, এটা আমরা অবশ্যই খেয়াল করব। একই সাথে আমরা চাইবো না যে আমাদের শিশু যেন মুটিয়ে যায়। দুটোই সমানভাবে ক্ষতিকর অর্থনীতির জন্য এবং মানব স্বাস্থ্যের জন্য। দর্শক, আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট।